নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো দিদির বাড়িতে এসে সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম আলুর দম আর রুটি, আর তারপরে মেয়েকেও খাইয়ে নিয়েছিলাম। আজকে ব্রেকফাস্ট ছাড়ার পরে না আর বাজারে যাওয়ার জন্য কোনো রকম ইচ্ছে আর মনে থাকলো না। মনে হলো যেন শুয়ে শুয়ে একটু রেস্ট করি, একটু আরাম করি, কারণ কালকে সারা রাত একদম ট্রেনে থাকার পর না আজকে আর ইচ্ছে হচ্ছে না। তাই আজকে মার্কেট যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। ভাবলাম যে ওখান থেকে এসে তারপরে না হয় যাব। আর এদিকে মেয়ে ওর পিপির হাতে থেকে একটু সবজি খাইয়ে দিয়েছে, সেটা পেয়ে যেন ও তৃপ্তি ভরে খাচ্ছে। দুধের মুখ তো, এসব যেন খুবই ভালো লাগবে। যদিও বা আমি মেয়েকে বাইরের কখনোই কিছু দেই না, এমনকি স্যারেলাকটাও আমি বাড়িতেই বানাই। তো যাই হোক, মেয়ের স্যারেলাক আমি কী দিয়ে বানাই না বানাই সেটা না হয় একদিন আমি ব্লগে দিয়ে দেব। আর এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিচ্ছি। আজকে আর যেহেতু মার্কেটে যাইনি তাই ঘুমোইও নি। ভাবলাম যে দিদির সাথে একটু বসে গল্প করি, কারণ আমরা তো আর কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। ওকেও একটু বসিয়ে বসিয়ে এখানে খেলাচ্ছি, কারণ এখন যদি ওকে ঘুম পাড়িয়ে দেই না রাত্রে খুব বিরক্ত করবে। তো একটুখানি এখানে খেলুক, তারপরে যখন রেডি হব ও ক্যাবে উঠে এমনিও ঘুমিয়ে পড়বে। আর এদিকে আমাদের ক্যাবও বুক করা হয়ে গেছে। ক্যাব বুক করতে না করতেই এসে গেছে, আর আমরাও বেরিয়ে পড়েছি। এই যে জোনাকি পোকার মতো তাকিয়ে আছে, একটু পরেই ঘুমিয়ে পড়বে। আর সত্যি কথা বলতে না, আমি এই জিনিসটা তো খুব ভালো মতো বুঝতে পারছি যে কেউ যদি বাচ্চা নিয়ে ট্রাভেল করতে চাও না, ওদের এই সময়টা হচ্ছে সব থেকে পারফেক্ট, যখন ওরা বাইরের তেমন কিছু খাওয়ারটা বোঝে না। তোমার ব্রেস্ট ফিডিং করছে বা নর্মাল কোনো লিকুইড খাচ্ছে, স্যারেলাক খাচ্ছে, তখনই তোমরা ঘুরতে যাও। সেটা সব থেকে বেস্ট টাইম। যখন ভাত টাত খাওয়া স্টার্ট করবে, মানে যখন পুরোপুরি হাত পা ছুটবে না, তখন ওকে নিয়ে ফ্লাইটে যাওয়া মানে বিশাল একটা রিস্কি ব্যাপার। যদিও বা সবার বাচ্চা তো একরকম হয় না। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। আর একটু পরেই আমরা এয়ারপোর্টের একদম গেটের সামনে চলে আসব। আর এখানে যতটা এগোচ্ছে গাড়ি, ততটাই মনের এক্সাইটমেন্ট যেন আরও বেড়ে উঠছে, কারণ মেয়ের সাথে সাথে আমাদেরও তো প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট এটা, তার জন্য এক্সাইটমেন্টটা দ্বিগুণ হয়ে গেছে। যাই হোক, এখন সব কিছু নিয়ে ভালো মতো করে ঠাকুরের নাম নিয়ে আমরা একটু পরে ফ্লাইটে উঠে যাব। তারপরে বাকিটা তোমাদের সমস্ত জানাবো। আর তোমাদের কারোর যদি কিছু ইনকোয়ারি থাকে না যে কি করে গেছি, টিকিট প্রাইসেস কত আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। টিকিট প্রাইস যদিও বা অনলাইন তোমরা চেক করলে বুঝতেই পারবে, কারণ এক এক সময় এক এক রকমের থাকে, তো সেই হিসেবে কাটা হয়। আমরা যেহেতু ফেব্রুয়ারিতে গেছিলাম, 2025-এর ফেব্রুয়ারিতে, তো সেই টাইম কি ছিল না ছিল সেটাও আমি বলে দেব। আমাদের হয়তো ওয়ান ওয়ে ছিল 23,000, মানে সামথিং লাইক দ্যাট অনলি, মানে ওরম ধরনেরই কিছু। এক্স্যাক্ট তো আমার মনে নেই, যেহেতু এটা অনেক দিন আগের কথা। আর এই যে আমার পুতুলটা ঘুমিয়েও গেছে। তো এখন আমরা একটা খালি জায়গা দেখে লাগেজকে আগে রেখে নিয়ে আমিও একটু বসবো। আর এদিকে ওর বাবাকে দেখো, বাচ্চা নিয়ে গেলে এই সমস্ত জিনিস কিন্তু মানে একদমই নর্মাল হয়ে যায়। পিঠের মধ্যে ব্যাগ ঝুলছে, এখানে জুতো ঝুলছে, যেমন আমার সাইড ব্যাগের সাথেই পুচুমার জুতোগুলো ঝুলছিল। তো যাই হোক, এখন তো ঘুমিয়েই আছে। আর একটু পর যখন উঠবে না, তখন কিছু ওর এক্সাইটমেন্ট দেখতে পারবো, কারণ ও তো ওঠা মাত্রই দেখবে একটা নতুন জায়গাতে চলে এসেছে, যেখানে ও কখনোই আসেনি। আর এত লাইটস বলো অনেক থাকার পর, হ্যাঁ তারপরে আমাদেরকে ঢুকতে দিল। হ্যাঁ দিল অনেক কান্না করেছি আমরা, তাও ঢুকতে দিচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ আমরা বকা দিলাম, তারপরে ঢুকতে দিল। আমি সব থেকে বড়, পুরো লাইন আমি সব থেকে বড় ছিলাম, তাও ঢুকতে দেয়নি। সিনিয়র সিটিজেন বলে কিছু তো হয় নাকি? হ্যাঁ 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 হয়তো এই যে মা। আচ্ছা, তারপরে আর কি হয়েছে তোমার সাথে বলো? এয়ারপোর্টে তোমার মানে ব্যাপারটা কি হলো? হ্যাঁ বলছি, আমার যে পাসপোর্টের মধ্যে মানে মোটামুটি আর 6 মাস যে ছিল না, আমার তো 2-3 দিন কম আছে, তো ওটার জন্য কি বললো? হ্যাঁ তার জন্য ওরা বললো যে ভিসা অ্যান্ড অ্যারাইভাল নিতে হবে ওখানে গিয়ে। ওখানে গিয়ে, যেহেতু এখন মানে ইন্ডিয়ানসদের জন্য ভিসা ফ্রি আছে, বাট যেহেতু তোর ভ্যালিডিটি 6 মাসের কম আছে, তো ওরা তো বললো যে তোমাকে ভিসা অ্যান্ড অ্যারাইভাল নিতে হবে। তখন এখন ওখানে গিয়ে বোঝা যাবে। তো মোটামুটি ওটা কত টাকা লাগবে?
5,000 ভাট লাগে, 2,000 ভাট, 2000 ভাট মানে মোটামুটি কত 5,000 5,500 দিতেই হবে ওটা, মানে কথা বললেই হবে না? অ্যারাইভাল যদি হয় তাহলে দিতেই হবে। আচ্ছা, আপনি কিছু বলবেন? আপনার এক্সপিরিয়েন্স কেমন? আপনি যে প্রথমবার আসলেন। খুব খারাপ, খুব খারাপ, কেউ লাইনে ঢুকতে দিচ্ছিল না। বলছি আমরা বড় মানুষ। আচ্ছা, এই যে আমার সাথে কথা বলো, হায় না হায় না, এদিকে আমার সাথে কথা বলো। গুডুমা, গুডুমাটা ঘুরতে যাচ্ছে। এই যে আমাদের হচ্ছে 12:30টার সময় ফ্লাইট আছে, আর এখন বাজে 11:15। মোটামুটি ওর তো পুরো ঘুম পেয়ে গেছে, বেচারা খায়ও নি। রাতের খাবারটা যেহেতু পুরো ঠান্ডা হয়ে গেছে না, ওর মুখেও নিচ্ছে না। তো একটু পরে হয়তো ফ্লাইটে উঠলে ঘুমিয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত 1.5 ঘন্টা সময় আছে। হ্যালো গৈদুমা, হ্যালো গৈদুমা। আর হ্যাঁ, কিছু ডিটেলস তোমাদের সাথেও শেয়ার করি। এর আগে দেখতেই পেলে যে আমি ওর বাবাকে জিজ্ঞেস করছিলাম পাসপোর্টের ব্যাপারটা। আসলে আমার পাসপোর্টটা যেহেতু অনেক দিন আগেই করা, মানে আমি তখন প্রায় ছোটোই ছিলাম, আর পাসপোর্টের ভ্যালিডিটি হয়তো বা 10 বছরের মতো থাকে। তো সেটা আমার হয়ে যেতে আর মাত্র 6 মাস বাকি ছিল। তো সেই কারণে মনের মধ্যে একটা ভয় ছিল যে পাসপোর্টের ডেট যদি, এক্সপায়ারি ডেটটা যদি কাছে চলে আসে না, তখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করে। কলকাতাতে যদিও বা আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমরা জানি না যে সেখানে মানে ফুকেটে গিয়ে আমাদের সেই প্রবলেমটা হবে কি না। আর একটা জিনিস যেটা আমি মেয়েকে যে জিজ্ঞেস করছিলাম, আমার মেয়ে না লাইনে দাঁড়ানোর পরে ভীষণ পরিমাণে কান্না করছিল। এত ভিড় ছিল না যে ও খুবই কান্না করছিল। আমি 2-3 জনকে রিকোয়েস্টও করেছিলাম যে আমাদেরকে যদি একটু তাড়াতাড়ি দিয়ে দেয়, কারণ এই দুধের শিশুটা তখন খুবই বিরক্ত করছিল, আর ওর কান্না দেখে না আমাদেরই খারাপ লাগছিল। 2-3 জনকে রিকোয়েস্ট করার পর আমরা যারা ওখানে যারা আসলে জব করে, যাদের কেবিন ক্রিউ থাকে, ওরাও ওখান দিয়ে ঘোরাফেরা করছিল, ওদেরকেও আমরা একটু বলেছিলাম যে যদি আমাদেরটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমাদেরটা করলো না। বললো যে যারা লাইনে আছে তাদেরটাই আগে হবে। তো সেই জিনিসটা সত্যিই খুবই খারাপ লাগলো, কারণ যেহেতু ও এতটাই ছোট ছিল আর লাইনে তেমন কোনো ছোট মানুষ ছিল না, তো ওদের একটু হলেও উচিত ছিল যে বাচ্চাটাকে আগে দিয়ে দেওয়া, কারণ আমার বিবেকে তো এটাই বলে। যাই হোক, এই সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা এখন যেহেতু ঘুরতে যাচ্ছি, তাই মনটাকে আর খারাপ করছি না। এখন একটু পরেই আমাদের ফ্লাইট ছেড়ে দেবে, ঠাকুরের নাম নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। তবে একটা জিনিস সত্যিই বলতে ইচ্ছে করলো, আজকে যদি আমার বাচ্চার জায়গায় এখানে অন্য কারোর বাচ্চা থাকতো আর আমি যদি লাইনে দাঁড়িয়ে থাকতাম, হয়তো বা সেটা দিয়েই দিতাম, কারণ সব কিছু সহ্য করা গেলেও না একটা বাচ্চার কান্না সহ্য করা যায় না। তো আমি কি করেছিলাম, লাইন থেকে বেরিয়ে গিয়ে আমি বাইরে এসে বসেছিলাম। যখন সবার কমপ্লিট হয়ে গেছে, সব শেষে আমি গিয়ে তারপরে আমার সব কিছু মানে যেই সমস্ত জিনিস থাকে, কাজ থাকে, সেগুলো করে নিয়েছিলাম। আর এমনভাবে চেক ইন করছিল না, সেটাও খুবই বাজে লেগেছিল। মানে বাচ্চাটা কেঁদেই যাচ্ছে, ওরা বাচ্চাকে ভালো করে চেক ইন করছে, আমাকে ভালো করে চেক ইন করছে, তারপরে গিয়ে ছেড়েছে। আর যেহেতু ছেলেদের আলাদা জায়গাতে থাকে আর মেয়েদের আলাদা জায়গাতে, তো কিছুক্ষণ ওর বাবাকে দেখতে না পেয়েও মেয়েটা কান্না করছিল। এটা একটা খারাপ দিক থাকলেও বাকি সমস্ত জিনিস ভালোই ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে নামবো ডনমিয়ং এয়ারপোর্টে। ডনমিয়ংয়ে না এই জন্য নামবো আমরা, কারণ আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল ফুকেটের জন্য। অনেকেই বলবে যে সুবর্ণভূমিতে কেন নামিনি। সুবর্ণভূমির না নামার একটাই কারণ হচ্ছে, যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইটটা ছিল ডংমিয়ং থেকে, তো সুবর্ণভূমিতে নামলে পরে আবার আমাদের হয়তো আলাদা প্রসেস অ্যাপ্লাই করতে হতো, সেইগুলো একটা বিরাট ঝামেলা হতো। তার থেকে বড় কথা, এই জায়গাটা না খুব বেশি হেট্রিক থাকে, আর যেহেতু ডংমিয়ংটা একদম লেস ক্রাউড থাকে, ফাস্টার প্রসেস থাকে, তো সেই জন্য আমরা ডংমিয়ংয়েই নামবো। আর তারপরে আরেকটা ব্যাপার ছিল, যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি, তো হয়তো আমাদের একটু হ্যাপা হয়ে যেত, কিন্তু আমার সত্যি কথা বলতে মনে মনে ইচ্ছে ছিল যে সুবর্ণভূমিতে নামবো, কারণ শুনেছি সুবর্ণভূমি এয়ারপোর্ট নাকি ভীষণ সুন্দর দেখতে। তবে সবসময় সুন্দরের পেছনে দৌড়লে তো আর হবে না, আমাদের তো দেখতে হবে যে কোনটাতে কমফোর্টেবল জার্নি আমরা মানে করতে পারবো। সেই সমস্ত দিক দেখে আমরা এই জায়গাটায় নামছি। তো এখানে নামার পরে ওখান থেকে আমাদের ফুকেটের ফ্লাইট আছে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর। তো ভাবছি ওখানে নেমেই ডিনারটা করে নেব, কারণ আমরা দিদি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম তখন বাজে প্রায় 6:30 7টা, 6:30 হয়তো বাজে, কারণ আমরা তারপরে বেরিয়েই গেছিলাম। তো এখন না এত পরিমাণে খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে কতক্ষণে নামবে।
আর ওপর থেকে পুরো শহরটাকে এতটা সুন্দর লাগছে। আমার মেয়ে তো বারবার দেখছে আর বলছে লাট লাট, লাট মানে লাইট। তো যাই হোক, এখন এইটুকুই থাক, বাকিটা আবার আমি কাল তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, কারণ তোমাদের যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো নিয়ে বলতে আমার বেশি ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।